এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইজ এনিথিং রং? ড্রাইভার প্রথমে কিছু বলল না, স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে রইল চুপচাপ। কয়েক সেকেন্ড পরেই ভেতরের ভয়টা আর চেপে রাখতে পারল না, অস্ফুট গলায় প্রত্যুত্তর করলো, জি ভাই। কি হয়েছে? আসলে ভাই আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট রাস্তায় ঢুকেছিলাম। এইমাত্র খবর এলো এই রাস্তায় নাকি ডাকাতের দল ওত পেতে আছে। তাজধীর ভ্রু কুচকে তাকালো। ধোয়ার ফাঁক দিয়ে তাকে শান্ত গলায় বলল, তা এতে এত ঘাবড়ানোর কি আছে? ড্রাইভার যেন প্রশ্নটাই বুঝতে পারল না, বোকা বোকা চোখে তাকিয়ে বলল। জি ভাই। তাজধীর আবারও বলল, এত ভয় পাওয়ার কি আছে? বি নর্মাল। ভাই আমি এই লাইনে আমি নতুন, এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। তাজধীর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জ্বলন্ত সিগারেটটা ফেলে পায়ের নিচে পিষল, বলল, আপনি সরে বসুন, আমাকে স্টিয়ারিং দিন। ড্রাইভার অবিশ্বাসের চোখে তাকালো, কাপা গলায় আওড়ালো, জি ভাই আপনি কি ইয়ার্কি করছেন নাকি? তাজধীর চুপচাপ নিজের পকেট থেকে একটা কার্ড বের করলো, তুলে ধরলো লোকটার সামনে। ড্রাইভারের চোখের সামনে ধরতে লোকটার চোখ দুটো গুল গুল হয়ে গেল বিস্ময়ে। আশ্চর্য হলো, আর একটু ভালো করে লক্ষ্য করলো কার্ডটা। লোকটা বিশ্বাসই করতে পারছে না তার পাশে বসে আছে স্বয়ং একজন নেভির লেফটেন্যান্ট কমান্ডার অগত্যা। স্যার বলে মুখে ফোন তুললো। এখন এসব বাদ দিন, সরে গিয়ে বসুন আর নিশ্চিন্ত থাকুন। ড্রাইভার তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, তাড়াহুড়ায় গিয়ে সরে বসলো পাশের সিটে। বারবার ঘুরে তাকাচ্ছে তার সঙ্গে বসে থাকা মানবের পানে, তারপরে আবারও থেমে বলল, স্যার আপনি চালাতে পারবেন তো? তাসধীর স্টিয়ারিং এ হাত রেখে হালকা হেসে বলল, ড্রাইভার সাহেব, আকাশের প্ল্যান ছাড়া বাকি সব কিছু চালানোর অভিজ্ঞতাই আছে এই তাজদির সিদ্দিক আজারের। সো বি রিল্যাক্স, ওকে? এই অসময়েও বাচ্চারা ড্রাইভার খামতে খামতেও মুখ ফসকে বলে ফেলল, তো ওটা বাকি রেখেছেন কেন স্যার? সময়ের অভাবে একবার ট্রাইও করেছিলাম, বাট প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি আর কি। এইবার সেটাও শিখে নিব ভাবছি। বউকে নিয়ে হেলিকপ্টার ট্যুর দেওয়ার ছোটোখাটো একটা ইচ্ছে আছে। দক্ষ হাতে বাসের স্টিয়ারিং সামলে সামনে ছুটছে তাসধীর। চারপাশের ঘন ঘন অন্ধকার জঙ্গল পেছনে ফেলে এগোচ্ছে সামনে। হেডলাইটের আলোয় মাঝে মাঝে গাছের ডালপালা ছুটে ছুটে পেছনে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ করেই আদরে চোখ পড়ল ওর। আর রাস্তায় দাঁড়িয়ে আছে এক বোরকা পরা মেয়ে, দুহাত তুলে বাস থামানোর ইশারা করছে। কেউ দেখলে ভাববে হয়তো এই মাঝ রাস্তায় বিপদে পড়েছে মেয়েটা, সাহায্য করবে নির্ঘাত। ড্রাইভার তাকে ডেকে বলল বাসটা থামাতে, মেয়েটাকে সাহায্য করতে। তাজধীর চুপচাপ শুনলো শুধু, জিভ দিয়ে এই গাড়ির ভেতরটা ঠেসে একটু কটমট করে বলল মনে মনে। টু অবভিয়াস। বলে সে বাসের গতি আরো বাড়ালো। বাস সোজা ওই মেয়েটার বরাবর ধেয়ে গেল। আরেকটু হলেই যেন উঠিয়ে দেবে মেয়েটার গায়ের উপর। ঠিক তখনই চ্যাত করে ব্যাগ কষে বাসটা ঝাঁকুনি খেয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল পাশ ঘেঁষে। পর মুহূর্তে জঙ্গল থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এলো কয়েকজন কালো পোশাকের লোক। কারো হাতে বন্দুক, কারো হাতে বড় বড় দা। ঠাস ঠাস করে গুলি ছুড়লো একত্রে সকলে। বাসের পেছন দিকের কাছে কয়েকটা গুলি এসে লাগলো। কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটকে পড়লো কিছুটা, কিন্তু বাস থামলো না। তাজধীর দাঁত চেপে ধরে গতি আরো বাড়ালো। ঝড়ের মতো ছুটতে লাগলো বাসটা। ওদিকে ভেতরে ঘুম ভেঙে সবাই আটকে উঠলো ভয়ে, চেঁচে উঠলো আতঙ্কে। বাসের স্টাফ মাইকে বলল, সবাই প্লিজ শান্ত থাকবেন, কেউ হাইপার হবেন না। আমাদের বাসে আক্রমণ হয়েছিল কিন্তু আমরা এখন সেফ আছি। এতেও কেউ দমলো না। আগের ন্যায় সবাই চেঁচিয়ে যাচ্ছে সমানে। আমাদের সঙ্গে আছেন নেভির লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিক আজান স্যার। উনি নিজে গাড়ি চালিয়ে আমাদের নিরাপদে বের করে এনেছেন। আপনারা প্লিজ রিল্যাক্স থাকুন, আমরা ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি। প্লিজ হাইপার হবেন না কেউ, সবাই নিজে নিজের জায়গায় গিয়ে বসুন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বাস ঢুকলো সিলেটে। নির্দিষ্ট জায়গায় থামতে সবাই একে একে নামতে লাগলো। পেছনের কাছে গুলোর দাগ দেখে কেউ কেউ শিউরে উঠছে ভয়ে।
কেউ আবার তাজধীরের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ তোমাকে আমাদের জন্যই পাঠিয়েছিলেন বাবা। বুড়ো মানুষরা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছে মন ভরে। ইয়াং ছেলেরা মোবাইল বের করে সেলফি তুললো তার সঙ্গে। এই সময় মিতালি প্রিয়ন্তীকে ডাকলো। এই উঠো, নামবে না প্রিয়ন্তী? এই প্রিয়ন্তী, প্রিয়ন্তী, চলে এসেছি তো আমরা। ঘুম ঘুম চোখে উড়না পেঁচিয়ে প্রিয়ন্তী নামলো। নামতে দেখলো সবাই গোল হয়ে একজনকে ঘিরে আছে। সেলফি তুলছে কেউ, কেউ আবার দোয়া বাহাবা দিচ্ছে। প্রিয়ন্তীর মাথায় কিছুই ঢুকলো না। রাতারাতি লোকটা সবার চোখে হিরো হয়ে গেল কি করে? সে ফিসফিস করে ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি, সবাই ডাকাত ডাকাত করছে কেন? কি মিতালি চোখ গোল করে বলল, আল্লাহ, তুমি কোন দুনিয়ায় ছিলে প্রিয়ন্তী? রাত্রে তো আমাদের বাসের ডাকাত আক্রমণ করেছিল। বলছো ডাকাত? এমা, কখন? আল্লাহ, আমাকে ডাকুনি কেন? এই সময় পেছন থেকে ভরাট গলায় ভেসে এলো পরিচিত পুরুষালীর স্বর। এখন বুঝলাম ডাকাতরা আসলে কেন এসেছিল। ওরা তো আসলে আপনার জন্য এসেছিল মিস প্রিয়ন্তী। আপনাকে নিজেদের গ্রুপের সর্দার বানাতে চেয়েছিল বোধহয়। এত সুন্দর একজন বিয়ান সাহেবাকে চোখের সামনে আমরা ডাকাতদের হাতে তুলে দিতে পারি বলেন? আহারে, ব্যাগছাটাদের স্বপ্নই রয়ে গেল। আর আপনারও ডাকাতদের সর্দার হয়ে ওঠা হলো না। আফসোস। হোটেল নূরজাহান গ্র্যান্ড গেটের সামনে এসে থামলো ওদের প্রাইভেট কারটি। গাড়ি থেকে একে একে নেমে এলো ওরা সকলে। সবার শেষে নামলো প্রিয়ন্তী। মিতালি হেসে বলল, এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। শান্ত, ক্লাসি, একদম সিলেট একটা ভাব আছে। ইস। রিসেপশনে যেতে তাজধীর বুকিংয়ের কথা জানালো। রিসেপশনিস্ট কম্পিউটার স্ক্রিনে চোখ বলে আশ্বস্ত করলো ওদের। স্যার, মিতালি অ্যান্ড পাভেল নামে একটা ক্যাপল রুম কনফার্ম আছে। আপনাদের রুমটা 4th ফ্লোরে। এরপর তাজধীর নিজের আর প্রিয়ন্তীর জন্য দুটো সিঙ্গেল বেডরুম বুক করতে চাইলে ছেলেটি জানালো আপাতত তাদের এখানে একটি মাত্র রুমই ফাঁকা আছে। তাজধীর পুরো কোচকে জানতে চাইলো। মানে? লোকটা কাচুমাচু করে বলল, মানে স্যার, একটাই রুম আছে, সেটাও সিঙ্গেল বেড টাইপ। মিতালি বিরক্ত হয়ে উঠল। ওমা, এক রুমে দুজন থাকবে কি করে? ম্যানেজার এগিয়ে এসে ভদ্র গলায় বলল, দুঃখিত ম্যাডাম, আজ হোটেল প্রায় ফুল। তাজধীর চোখ শুরু করে পরিস্থিতি বুঝলো। এরপর পকেট থেকে ফোন বের করলো। ডায়াল প্যাডে কারো নাম্বার চেপে কল লাগালো সে। স্ক্রিনে জলজল করছে একটি নাম, হাসিব। কল উঠতেই বলল, হ্যাঁ, এসে গেছি। তুই কোথায়? ওপাশ থেকে হেসে উত্তর এলো তৎক্ষণাৎ, নূরজাহানে, এই তো আমি পাশে আছি, দাঁড়া আছি, জাস্ট 1 মিনিট। 1 মিনিটও পেরোনি। আর আগেই হোটেলের গেট দিয়ে ঢুকলো অতি সুদর্শন স্মার্ট এক গুড লুকিং বয়। ম্যানেজমেন্টের দুজন লোক হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে গেল তাকে দেখতেই। সম্মান প্রদর্শন করে জানলো, স্যার, আপনি এখানে? আগন্তুক সেসবের তোয়াক্কা না করে সোজা এসে জড়িয়ে ধরলো তাজধীরকে। কোলাকুলি করলো কয়েক সেকেন্ড। এরপর আনন্দে আপ্লুত হয়ে বলল, আরে কমান্ডার সাহেব, আমি তো বিশ্বাসই করতে পারছি না, সত্যি সত্যি এলি তাহলে। এরপর ঘুরে তাকালো পিছনে। মিতালিকে আগে থেকে চিনলেও বাকি দুজনকে চেনে না হাসিব নামের ছেলেটি। ওর প্রশ্ন করার আগেই ওদের সঙ্গে পরিচয় করে দিল তাজধীর। বলল, মিট ও পাভেল, মিতালির হাজবেন্ড, অ্যান্ড উনি হচ্ছেন পাভেলের বোন। হাসিব সৌজন্যতায় হাত বাড়ালো পাভেলের উদ্দেশ্যে। হ্যান্ডশেক করলো দুজনে। প্রিয়ন্তীকে একবার খুঁটে খুঁটে সূক্ষ্ম নজরে পার করে বন্ধুর কানের পাশে ঝুঁকলো হাসিব। বলল ফিসফিস করে, মিস কি সিঙ্গেল? তাজধীর হাতের কোণে দিয়ে গুতা মারল বন্ধুর প্যাটে। অল্প বিরক্তিতে কপাল কুঁচকে ব্যথার সূচক শব্দ বের করলো হাসিব। ওদিকে ম্যানেজমেন্টের লোকেরা তখন বুঝে গেল এই মানুষটা সাধারণ কেউ না। ম্যানেজার সাহস করে জিজ্ঞেস করলো, স্যার, উনি কি আপনার পরিচিত? হাসিব দুষ্টু হেসে বলল, পরিচিত, একটু বেশিই পরিচিত। আমার চাইল্ড হোল্ড ফ্রেন্ড, পাসবান কা জিগরি দোস্ত। এরপর থেমে ম্যানেজারের উদ্দেশ্যে বলল আবার, আমার বন্ধুর আরেকটা পরিচয় আছে, যেটা জানলে তোমরা ওনাকে এভাবে দাঁড় করিয়ে রাখার দুঃসাহস তো দূর চিন্তাও করতে পারতে না। রিসেপশনের লোকদের ভ্রু কুচকে গেল তাতে। কৌতূহলে টান টান হয়ে উঠল সবার চোখ। তখনই তাজধীর এক পা এগিয়ে সে শান্ত গলায় বলল, না হাসিব, এখানে আমার পরিচয়টা না হয় তোর বন্ধু হিসেবে তোলা থাক।
হাসিব বুঝলো বন্ধুর কথার মানে। ছেলেটা এমনই, ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে এসেছে, তার মানে সেই সময়টুকু শুধু ফ্যামিলির নামে বরাদ্দ। হাসিবও সায় জানালো তাতে, এসে বলল, ঠিক আছে কমান্ডার সাহেব, আপনার কথাই তোলা রইল তাহলে। ম্যানেজমেন্ট মাথা নত করে বলল তখন। স্যার আপনাদের জন্য আমরা এখনই দুটো আলাদা রুম অ্যারেঞ্জ করছি, একেবারে ভিআইপি সেকশনে। অ্যান্ড সরি স্যার, আসলে এগুলো ভিআইপি পার্সনদের জন্য অ্যারেঞ্জ করা ছিল তো, তাই আর কি। ওদিকে প্রিয়ন্তী, পাভেল, মিতালি বসেছিল রিসেপশনে। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলল সকলে। ম্যানেজমেন্ট মিনিট 10-এর মধ্যেই দুইটা আলাদা রুম অ্যারেঞ্জ করে দিল। একই ফ্লোরে রুম দুটো, মিতালিদের রুম 4th ফ্লোরে আর ওদের দুজনেরটা 6th ফ্লোরে। প্রিয়ন্তী রুমে ঢুকেই হাতে থাকা ব্যাগটা রাখলো একপাশে। ওয়েটার ছেলেটা ওর লাগেজটা আগে ভাগে রেখে গেছে সেখানে। বেশি কিছু আনেনি প্রিয়ন্তীর সঙ্গে করে, এই হালকা পাতলা টুকটাক কিছু এনেছে। প্রিয়ন্তী ব্যাগটা নামিয়ে রেখে প্রথমেই বাথরুমে ঢুকলো। মুখে ঠান্ডা পানি ছিটিয়ে চুল ঠিক করলো, এরপর টাওয়েল দিয়ে মুখ মুছে বেরিয়ে এলো বাইরে। এসে দাঁড়ালো দরজার সামনে। হঠাৎ মনে পড়লো মিতালি বলেছিল তোমার রুমের পাশে ভাইয়ার রুম। প্রিয়ন্তী অজানায় পা বাড়ালো বারান্দায়। ওর রুমের ব্যালকনিটা একদম মাঝ বরাবর, দুপাশে আরও দুটো ব্যালকনি আছে। প্রিয়ন্তী কি মনে করে যেন সামনের ব্যালকনিতে তাকালো। ওটাই কি ওনার রুম ভেবে উকি মারলো, কিন্তু কাউকে দেখতে পেল না। অমনি পেছন থেকে ডেকে উঠলো কেউ। মিস প্রিয়ন্তী, আপনার বাচ্চার বাবা এখানে, এই যে আপনার পিছনে। সামনে কাকে খুঁজছেন? প্রিয়ন্তী চমকে ঘুরে দাঁড়ালো। আকস্মিক ডাকে ভরকে গেল মেয়েটা। অসন্তুষ্ট হয়ে বলল, কে বললো আমি আপনাকে খুঁজছিলাম? তো কাকে খুঁজছিলেন এভাবে ওকে ঝুঁকি মেরে? অন্যের রুমে এভাবে ওকে ঝুঁকি মারা, ইটস ব্যাড ম্যানার্স। ওয়েট, কোনো কিছু চুরি টুরি করার মতলব নেই তো আবার আপনার? দেখেন কিন্তু মিস, সবাই কিন্তু আর তাজধার সিদ্দিক আজানের মতো নয়, যে তার সামনে থেকে কিছু নিয়ে গেলেও কিছু বলবে না। এবেলায় বেজায় চটে গেল প্রিয়ন্তী। রেগে মেগে চরপরে গলায় ফুঁসে উঠল। এই আপনার কি আমাকে দেখে চোর মনে হয়? তাজধীর সময় নিয়ে দেখল কিছুক্ষণ, তাকিয়ে রইল একইভাবে। এরপর ভাবুক হয়ে আওড়ালো, হুম, আপনাকে দেখলে চোর মনে হয় না, বরং চুন্নি চুন্নি একটা ফিল আসে। প্রিয়ন্তী রাগে ফুঁসে উঠল। নিজের প্রতি এমন অপবাদ মানা যায় না, মানতে পারল না সেও। লোকটা ওকে সেই প্রথম থেকে যাচ্ছে নয় তাই বলে যাচ্ছে। ওর কি আত্মসম্মান বোধ নেই? বেজায় মান সম্মানের দায়ে কিছু বলে না, রেসপেক্ট করে ভাইয়ের শ্বশুর বাড়ির লোক দেখে। আর এটাকেই তো দুর্বলতা বানিয়ে লোকটা দিব্যি ওর সঙ্গে মজা নিচ্ছে তো নিয়েই যাচ্ছে। আমার কোনো নাম গন্ধই নেই। কে পেয়েছে ওকে? ফুসতে ফুসতে রাগের তোপে আকস্মিক করে বসলো আরেক কাণ্ড। হঠাৎ একদম হুট করেই জাপানিজে চিৎকার করে উঠল, কুসত্তারে! রাগের বর্ষের শব্দটা একটু জোরে বলে থামলো। বেচারা তাস্থির 1 সেকেন্ড থমকে রইল। ঠোঁট কামড়ে মুখে ফুটে উঠল অমায়িক এক হাসি। হাসিটুকু অটুট রেখে সংশোধন করে বলে উঠল অগত্যা, ও, গাড়িটা এবার সিরিয়াস লেভেলের ছিল, কিন্তু তবে আপনার প্রোনাউন্সটা কারেক্ট হয়নি মিস প্রিয়ন্তী। প্রিয়ন্তী ভ্রু কুচকে তাকালো আবুজের মতো। এই লোক বলছে কি ওর প্রনাউন্স ঠিক হয়নি? মানে লোকটার মানে জানে? হায় আল্লাহ, হায় সর্বনাশ। ঠিক তখনই তাজধীর বলে উঠল, এটা হবে কুসোত্তারে। এভাবে বললে কথাটা একদম গায়ে লাগে, আত্মসম্মানে লাগে। গালি হতে হবে গালির মতো, তবে ভালো মেয়েরা কিন্তু গালি দেয় না। আপনি নিশ্চয়ই খারাপ মেয়ে নন। প্রিয়ন্তী আরও ক্ষেপে গেল এবার। ভ্রু কুচকে বলল, আপনি তাহলে জাপানিও জানেন? তাজধীর ভ্রু তুলে প্রত্যুত্তর করল, হুম, শুধু জাপানিজ নয়, টোটাল 17টা ল্যাঙ্গুয়েজ আয়ত্তে রেখেছি। কোনো দিন কাজে না দিলেও আজ এভাবে হুট করে কাজে লেগে যাবে ভাবতে পারিনি। প্রিয়ন্তী রেগে মেগে ফুঁসে উঠল আবারও, বাজে কথা বলবেন না। আমার স্বভাবে বাজে জিনিসটা বড্ড বেমানান মিস, ওটা আমার ধারা চিত্তেও নেই। প্রিয়ন্তী দাঁত চেপে রইল। বুকের ভেতরটা কেমন করে উঠছে। লোকটা ইচ্ছে করে ওকে খেপাচ্ছে, সেটা ভালো করেই বুঝছে সে, কিন্তু কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। তাজধীর এক কদম এগিয়ে এলো আরও, বলল, রাগ করলে আপনাকে কিন্তু আরও সুন্দর লাগে মিস ব্লু হাফ মুন। এই দেখুন। বলে আঙুল তুলল প্রিয়ন্তী।
যতটুকু কাছে এগোনো যায় রোহিত ততটাই কাছে আসলো তাসধির। একদম বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে হাসকি টোনে বলল, দূর থেকে স্পষ্ট দেখা যাবে না মিস, তাই একটু সামনে এলাম। নিন, এবার দেখান। কি দেখাবো? যা দেখাতে চান, আমি কিন্তু সব কিছু দেখতেই প্রস্তুত। প্রিয়ন্তী এবার আর নিজেকে সামলাতে পারল না, দরজার দিকে ঘুরে হাঁটতে হাঁটতে বলল, আপনার সঙ্গে কথা বলাই আমার সবচেয়ে বড় ভুল। বলেই দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো শান্ত গলা। ভুল হলে মানুষ ঠিক করে নেয়, আপনি কিন্তু এখন আমাকে ঠিক করার সুযোগ দেননি। বাচ্চার বাবার প্রতি এ কেমন না ইনসাফি আপনার? প্রিয়ন্তীর হাতটা দরজার হাতলে থেমে গেল এক মুহূর্ত। হৃৎপিণ্ডটা আচমকায় জোরে ধক করে উঠল, তবে ঘুরল না। এক ঝটকায় ভেতরে ঢুকে পড়ল, এরপর শব্দ করেই দরজাটা বন্ধ করলো। ভেতরে এসে প্রিয়ন্তী দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল এক সেকেন্ড। শ্বাসটা কেমন অগুছালো হয়ে আছে। রাগ নাকি লজ্জা নাকি অকারণে একটা ভালো লাগা, কি নাম দেবে তার? এই অনুভূতির সঙ্গে যে সদ্য পরিচিত লোকটা বোধ হয় ওকে বেকাবু করে দম নেবে। সারা রাতের দীর্ঘ জার্নির ক্লান্তি শরীর জুড়ে ভর করছে সবার, তাই তো যে যার রুমে ঢুকেই দরজা টেনে নিল সোজা। এরপর ব্যাগপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে হালকা পাতলা খেয়ে শরীর ছেড়ে দিল বিছানায়। যেহেতু ওরা প্রায় বেশ কয়েকদিন থাকার মনস্থির করে এসেছে, সেই সুবাদে আপাতত আজকের দিনটা বিশ্রাম করে কাটাবে বলে ঠিক করলো। তাতে যে শরীর মন দুটোই ফুরফুরে হবে, আর ঘোরার জন্য এই দুটো থাকাই অত্যাবশ্যক। দুপুরের দিকে মিতালি ডাকে আবার একত্র হলো সকলে। জড়ো হলো হোটেলের নিচতলার রেস্টুরেন্টটায়। ওরা সেই টেবিলে বসতেই ওয়েটার এসে মেনু এগিয়ে দিল। কে কে খাবে তা নিয়ে কিছুক্ষণের আলোচনাও চলল। শেষ পর্যন্ত পাভেলের পছন্দের কয়েকটা আইটেম ফাইনাল করা হলো। গরম ভাত, কাবাব, চিকেন রোস্ট, ভেজিটেবল আর সঙ্গে সিলেটি বিশেষ কিছু পদ। মিতালি বাড়তি করে ডেজার্টও যোগ করলো সঙ্গে। বলল এত দূর এসে মিষ্টি না হলে চল নাকি। খাবার আসতে সময় লাগলো অনেকটা। সেই ফাঁকে নিজেদের মধ্যে কিছু কথাবার্তা জমে উঠল ওদের। হাসি বসেছে সাথে, বসেছে তাজধিরের পাশ ঘেঁষে, তবে দৃষ্টি তার সরাসরি বন্ধুর বোনের পাশে থাকা রমণীতে আটকে। প্রিয়ন্তী বান্ধবীর সঙ্গে মেসেজ করছিল তখন। দৃষ্টি নামিয়ে ধ্যান জ্ঞান ডুবে মেসেজ করছে বান্ধবীকে। চেয়ারে হেলান দিয়ে দুষ্টু চোখে সেটাই দেখছিল হাসি। তালথের নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকলেও বেশ খেয়াল করলো সেসব। পা দিয়ে বন্ধুর পায়ের উপরে চেপে ধরাতেই ব্যথায় ধ্যান ছুটে হাসিবের। প্রশ্নবোধক চোখে তাকায় বন্ধুর পানে। ভ্রু কুচকে ঈশ্বরে জানতে চায় কি হয়েছে। এমন সময় সবার উদ্দেশ্যে মিতালি প্রথমে বলে উঠল, জায়গাটা আমার কিন্তু সত্যিই ভালো লেগেছে ভাইয়া। এখানে প্রত্যেকটা স্পট কিন্তু তোমরা আমাদের ঘুরে ঘুরে দেখাবে বলে দিলাম। এটাও আমি লিস্ট থেকে বাদ দিতে চাই না। মিতালির কথা শুনে প্রথম হেসে উঠল পাভেল। গ্লাসের পানি ঘোরাতে ঘোরাতে বলল, তোমার লিস্ট শুনে তো মনে হচ্ছে আমরা গাইড আর তুমি ট্যুরিস্ট। মিতালি ঠোঁট গোল করে প্রতিবাদ করলো তখন। অবশ্যই এত দূরে এসে কিছুই মিস করা যাবে না এ ভাইয়া, আগ থেকেই বলে দিলাম কিন্তু। তাজধীর নীরব হয়ে বসে তখনও বলল সহজ গলায়, যতটা পারি দেখাবো, তবে একটা কথা, ঘুরতে হলে সকালের ঘুম একটু কমাতে হবে সবাইকে। এখানে ট্যুরিস্ট স্পট অনেক, প্রত্যেকটা তো আর দেখা যাবে না, তাহলে মাস লেগে যাবে। পরিমিত সময়ে যতটুকু পসিবল ঘুরতে পারবি। এরপর থেমে আবারও বলে উঠল আকস্মিক, কি মিস প্রিয়ন্তী, পারবেন তো উঠতে? ঘুমের কথাটা কানে যেতে চোখ তুলে তাকালো প্রিয়ন্তী। লোকটা যে কথাটা একান্তভাবে ওকে উদ্দেশ্য করে বলেছে সে বেশ বুঝতে পারল। এই লোক খোঁচা মারা ছাড়া আর পারেটা কি? প্রিয়ন্তী তাকাতে চোখাচোখি হলো ওদের দুজনের। তাজধীর তো ওর দিকে তাকিয়েছিল। মেয়েটার ফ্যাকাশে মুখটা দেখে মজাও নিল বেশ। ওদিকে হাসিফ তখন বলল, তাহলে তো শুরুতেই সমস্যা ভাই। আজ সকালে 16 বার এলার্ম দেওয়ার পর উঠতে পেরেছি। হাসির র্যাশ টেবিল জুড়ে ছড়িয়ে পড়ল। প্রিয়ন্তী ফোন থেকে দৃষ্টি তুলে হালকা হেসে আবারও নিচে নামালো চোখ, কিন্তু সেই ক্ষণিক হাসিটুকু যেন কারো চোখ এড়াতে সক্ষম। তাজধীর এক পলক তাকিয়ে আবারও দৃষ্টি সরিয়ে নিল। হাসি বাবার একটু ঝুঁকে সে ফিসফিস স্বরে বলল, ভাবছি কালই সবাইকে নিয়ে জাফলং যাওয়া যায়। জায়গাটা না দেখলে সিলেট আসাটাই কিন্তু বৃথা। পাভেল সঙ্গে সঙ্গে সায় দিল।
জাফলং বিছানাকান্দি এরপর লালাখাল একদিনে কুলাবে? না কুলালে 2 দিন, আমার কোনো তাড়া নেই। মিতালি দৃঢ় গলায় বলল। ওয়েটার একে একে খাবার সাজিয়ে দিতে লাগলো টেবিলে। গরম ভাতের ধোয়া, মশলার গন্ধ, কাবাবের সুবাস মুহূর্তে কথাবার্তার জায়গা দখল করে নিল খাবারের লোভনীয় উপস্থিতি। প্রিয়ন্তী চুপচাপ প্লেটে খাবার তুলে নিচ্ছিল। হঠাৎ পাশ থেকে হাসিব মজা করে বলল, আপনি এত চুপচাপ কেন? নাকি সিলেটের হাওয়া ভালো লাগেনি? প্রিয়ন্তী ভ্রু তুলে তাকালো। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে প্রত্যুত্তর করলো, হাওয়া ভালো বলেই তো চুপ করে উপভোগ করছি। কথা বললে সব সৌন্দর্য মিস হয়ে যাবে। হাসিব নাটকীয় ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ও, তার মানে আমরা বেশি কথা বলে জায়গাটার সৌন্দর্য নষ্ট করছি? তাসধীর বলল, এক্সপার্ট হয়ে গেছিস দেখছি, বলার আগেই বুঝে গেছিস পা। বলেই তাসধীর গম্ভীর স্বরে বলল আবার, খাবার ঠান্ডা হচ্ছে, আগে খাওয়া স্টার্ট করা যাক। ওদিন আর কেউ বাইরে বের হলো না। দীর্ঘ পথযাত্রার ক্লান্তি ভর করে সবাই অলসতা পার করলো দিনটা। বিকেলের দিকে শুধু সামান্য সময়ের জন্য কাছাকাছি গিয়ে লেক পার ঘুরে ফিরে যে যার মতো আবারও হোটেলে ফিরে এলো। এরপর সিলেটের আকাশে নেমে এলো সন্ধ্যা। মাগরিবের আজান ভেসে এলো তখন। রুমে ফিরে প্রিয়ন্তী ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে সময় কাটাচ্ছিল চুপচাপ। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতেই জানতে পারলো এই হোটেলের রুফটপটা নাকি অসাধারণ সুন্দর। কথাটা শুনে কৌতূহল চেপে রাখতে পারলো না ও। একা একাই বেরিয়ে এলো রুম ছেড়ে। উদ্দেশ্য আপাতত রুফটপটা একটু ঘুরে দেখার। লিফট ধরে সোজা উঠে এলো উপরের ফ্লোরে পা রাখতেই এ যাত্রা একটু অবাকই হলো বটে। থমকানো দৃষ্টি গিয়ে পড়লো পুরো রুফটপ জুড়ে। মাথার উপরে বিস্তৃত খোলা আকাশ, চারপাশে শহরের অসংখ্য টিমটিমে আলোয় ভর্তি দালান কোঠা। আর সে আলো আধারের মধ্যে দাঁড়িয়ে মুগ্ধ চোখে চারদিকে তাকিয়ে রইল প্রিয়ন্তী। রুফটপের এক পাশে ছোট্ট ওয়াটারফল আর অগভীর পানির ধার সাজানো সেই জায়গাটায় টানলো ওকে। সমুদ্র, নদী, ঝর্ণায় ওর জড়তা কাজ করলেও এই পরিষ্কার স্বচ্ছ নীল তক্তকে পানি উপেক্ষা করার সাধ্যি ওর নেই। তাই তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে সোজা এগিয়ে গিয়ে পা দুটো পানিতে ডুবিয়ে বসে পড়ল। পায়ে ঠান্ডা পানির ছোঁয়া পেতেই মস্তিষ্কে এক ধরনের শীতল আমেজ বয়ে গেল যেন। ভ্যানিশ হয়ে গেল সমস্ত ক্লান্তি। এরপর হাতে থাকা ফোনটা দিয়ে চারপাশের কিছু ছবি তুলল। ফেসবুকে খুব বেশি একটা ছবি না ছাড়লেও ঘন ঘন স্টোরি ছাড়ার বদ অভ্যাসটা আছে ওর। সেই অভ্যাসের বশবর্তী হয়ে ভিজিয়ে রাখা পা দুটোরও কয়েকটা ছবি তুলল পরপর। অমনি একদম আকস্মিক পাশ থেকে ভেসে এলো পরিচিত পুরুষালী এক কণ্ঠ। কি মিস প্রিয়ন্তী, এভাবে একা একা বসে কার বিরহে নীরবতা পালন করছেন? অপ্রস্তুত মুহূর্তে কেউ হঠাৎ পেছন থেকে কথা বললে মানুষ যেভাবে ঘাবড়ে যায় বা আটকে ওঠে, প্রিয়ন্তীও ঠিক সেভাবেই চমকে উঠল। একে ইংরেজিতে স্টার্টল রিয়াকশন বলে। হুটহাট কেউ পেছন থেকে এসে কথা বললে এভাবে ভরকে যাওয়ার স্বভাব ওর ছোটবেলার। এই সময় অন্যমনস্ক থাকার দরুন পাশে যে কেউ এসে বসেছে ট্যারি পায়নিও। ওদিকে আকস্মিক চমকে ওঠার ধাক্কায় হাতে থাকা ফোনটা ফসকে সোজা গিয়ে পড়ল স্বচ্ছ পানিতে। গলা থেকে আটকে আসার শব্দ বেরোলো কষ্ট ভরা স্বরে। প্রিয়ন্তী স্থির হয়ে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। নীলচে স্বচ্ছ পানির ভেতরে ধীরে ধীরে ডুবে যাচ্ছে ওর ফোনটা। নিজেকে ধাতস্থ করতেই তাড়াহুড়ো করে ঝুঁকে পড়ল, কিন্তু ততক্ষণে ফোনটার ঠাঁই হয়েছে পানির তলায়। চোখের সামনে ডুবে থাকা ফোনটার দিকে তাকিয়ে ওর চোখ দুটো ছলছল করে উঠল মুহূর্তেই। এসএসসিতে ভালো রেজাল্ট করার পর পাভেল নিজের হাতে কিনে দিয়েছিল এই ফোনটা। এটাই ওর জীবনে ব্যবহৃত প্রথম ফোন ছিল। কত যত্ন করে ব্যবহার করেছে এতদিন, একটা আঁচড়ও রাখতে দেয়নি। নিজের শরীরের চাইতেও বেশি যত্নে রেখেছিল সেটা। আর আজ এক মুহূর্তের অসাবধানতায় সব এভাবে পানিতে ডুবে গেল। তাসধীরও পরিস্থিতি বুঝে একটু থমকে গিয়েছিল বটে। বুঝতে পারেনি ঘটনা এত দূর অব্দি চলে যাবে। ও দ্রুত ঝুঁকে ফোনটা তুলতে হাত বাড়ালো, কিন্তু তার আগেই প্রিয়ন্তী সরে গেল। রুদ্ধশ্বাসে বলল, খুশি তো? খুব মজা লাগছে নিশ্চয় এবার। বলতে বলতে নাক টানলো মেয়েটা। সব সময় মজা করতে হবে? মানুষটা চুপচাপ বসে থাকলেই এসে খোঁচা দিতে হবে? এবার হ্যাপি তো? বলে ও চোখ মুছে নিল হাতের উল্টো পিঠে। ওদিকে তাসধীর হতভম্ব প্রায়। বুঝতে পারছে মেয়েটার মন গতির নাজেহাল অবস্থা, তবে সে তো আর ইচ্ছাকৃতভাবে করেনি কিছু।
অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। আর এর মাঝে আবারও বলে উঠল, জানেন এই ফোনটা কি ছিল আমার কাছে? এটা আমার ভাইয়ের দেয়া আমার প্রথম ফোন ছিল। একটা আঁচড়ও লাগতে দেইনি এতে। পুরো কথা শেষ করতে পারল না আর। গলাটা কেমন আটকে আসছে ওর। তাজধীর শান্ত গলায় বলল, আমি ইচ্ছা করে না, কিছু বলবেন না প্লিজ। সবসময় আমাকে সহ্য করতে হবে এমন কোনো নিয়ম নেই। সবকিছু নিয়ে ঠাট্টা না করলেই কি হয় না আপনার? বিস্ফোরিত হয়ে চেঁচাচ্ছে প্রিয়ন্তী। চোখে জল চিকচিক করছে মেয়েটার। তাজধীরও খানিকটা বিস্মিত। ঠিক সেই সময় রুফটপের দিকে হাঁটতে হাঁটতে এসে হাজির হলো হাসিব। দূর থেকে সে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করলো। হ্যাঁ, মেয়েটা এভাবে বন্ধুর উপর রেগে গেছে কেন প্রথমে বুঝতে পারিনি, কিন্তু কয়েক সেকেন্ড পর চোখে পড়লো পানির নিচে ঝিলমিল করতে থাকা ফোনটা। মুহূর্তেই পুরো ব্যাপারটা তার মাথায় পরিষ্কার হয়ে গেল। হাসিব এগে সে পরিস্থিতি হালকা করার ভঙ্গিতে বলল, কিরে ভাই, মেয়েটার ফোনটা পানিতে ফেলে দিয়েছিস নাকি? হায় আল্লাহ, কি করছিস এটা? প্রিয়ন্তীর দিকে তাকিয়ে আবার বলল, দেখছো তো আমাদের কমান্ডার সাহেবের কীর্তি। তাজদির চোখ শুরু করে তাকালো বন্ধুর দিকে। সেই দৃষ্টিতে স্পষ্ট সতর্কবার্তা। হাসিব একটু ভ্যাবাচাকা খেলেও দ্রুত সুর পাল্টালো। আচ্ছা আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন আগে ফোনটা তো তুলতে হবে। বলে সাথে সাথে হাত তুলে স্টাফদের ডাক দিল হাসিব। যেহেতু হোটেলটা ওরই দায়িত্বে, নির্দেশ পৌঁছাতে সময় লাগলো না। কয়েক মুহূর্তের মধ্যে একজন কর্মচারী ছোট জাল আর লম্বা রড নিয়ে ছুটে এলো সেখানে। পানির ধার ঘেঁষে ঝুঁকে খুব সাবধানে রড নামালো সে। তারপর একটানে ফোনটা তুলে আনলো ছেলেটি। পানির ফোঁটা গড়িয়ে পড়ছে ফোনের গা বেয়ে। হাসিব সেটা হাতে নিয়ে আলতি করে ছেড়ে প্রিয়ন্তীর দিকে বাড়ি দিল। বলল, নাও। ইস, ফোনটা শেষ, আর ঠিক করা যাবে না বোধ হয়। প্রিয়ন্তী ফোনটা হাতে নিয়ে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল সেখান থেকে। প্রিয়ন্তী যেতেই হাসিব বসে থাকা বন্ধুর দিকে এগোতে এগোতে বলল, ফোনটা ফেললে কিভাবে রে? কিছু মনে করিস না ভাই, আসলে মিয়েলি বিষয়ে আমি খুবই সেনসিটিভ জানিস তো, তাই অল্পতে হাইপার হয়ে যাই। কথা শেষ হওয়ার আগেই তাজধীর বিরক্ত ভঙ্গিতে এক পা এগিয়ে দিতে অপ্রস্তুত হাসিবের পায়ের সঙ্গে ধাক্কা লেগে এক নিমিষে সে সোজা গিয়ে পড়ল পানিতে। কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে রইল চারপাশ। তাজধীরের চোখ দুটো রাগে লালচে হয়ে উঠেছে তখন। চোয়ালো শক্ত। কিছু না বলেই ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। হয়তো প্রথমবার কোনো মেয়ের মুখ থেকে এভাবে কথা শুনেছে বলে। সে অস্বস্তি নিয়ে রুফটপ ছেড়ে চলে গেল তাজধীর। পানির ভেতরে দাঁড়িয়ে হাসিব দাঁত চেপে উঠে এলো। ঠিক তখনই ফর্মাল স্যুট বুটে নিজেদের ওনারকে এভাবে পানিতে ভিজতে দেখে সৌজন্যতায় এক ওয়েটার দৌড়ে কাছে এসে বলল, আরে স্যার, আপনি পড়লেন কিভাবে? হাত দিন, উঠিয়ে দিচ্ছি। হাসিব ভিজে চুল ঝেড়ে দাঁত বের করে হাসলো। হাত বাড়িয়ে বলল, আসো, দেখায় কিভাবে পড়েছি। ছেলেটি সরল মনে হাত বাড়াতেই হাসিব হঠাৎ টান দিল। এইভাবে। ওয়েটারটাও ভারসাম্য হারিয়ে পানিতে পড়ল গিয়ে। হাসিব হু হু করে হেসে উঠে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। ভেজে কাপড় থেকে পানি ঝরছে আর সে মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করলো, শালা বন্ধুদের ওপর ভরসা করা সত্যি বিপজ্জনক। রুফটপ থেকে ফিরে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল প্রিয়ন্তী। হাতে ভেজা ফোনটা শক্ত করে ধরে বিছানার ধারে এসে বসলো। ফোনটা অন করার চেষ্টা করলো কয়েকবার, পাওয়ার বাটনে চাপ দিয়ে। তবে এতে লাভ হলো না কোনো। এসএসসিতে ভালো ফল করেছিল বলে কত খুশি হয়ে কিনে দিয়েছিল ওর ভাই ফোনটা। এতদিন কত যত্নে ব্যবহার করেছে প্রিয়ন্তী এটা। নিজের জিনিস সে এমনিতেই যত্নশীল, আর প্রিয় মানুষের দেওয়া হলে তো আরও বেশি। একটা দাগও লাগতে দেয়নি এত বছরেও। চোখ দুটো আবারও ভিজে উঠল ওর। রুমের ভেতর নীরবতা ঘনীভূত হতে লাগলো। বাইরে সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। বিছানায় বসে কখনো ফোনটা হাতে নিচ্ছে, আবার নামিয়ে রাখছে প্রিয়ন্তী। মাঝে মাঝে মনে হচ্ছে একটু পরে হয়তো অন হয়ে যাবে, কিন্তু প্রতিবারই হতাশ হতে হলো বিনিময়ে। রাত তখন 9টার কাছাকাছি। ওই সময় দরজায় ঠুকা পড়ল ওর। প্রিয়ন্তী চোখ মুছে গিয়ে দরজা খুলতে দেখতে পেল মিতালিকে। চলো, সবাই নিচে চলে গিয়েছে, ডিনার করবে না? প্রিয়ন্তী মাথা নাড়ল। কণ্ঠটা ক্লান্ত শোনালো বড্ড। বলল, আমি যাব না ভাবি, খিদে নেই আমার, তোমরা যাও। মিতালি একবার তাকিয়ে বুঝতে চেষ্টা করলো, তারপর নরম গলায় বলল, এমা, কেন যাবে না? আর তোমার ফোন বন্ধ কেন? তোমার ভাই কতবার ফোন দিয়েছিল তোমায়? কিছু না ভাবি, তুমি ভাইয়াকে বলো আমার ক্ষুধা নেই।
তোমার ভাই মানবে ভাবছো? এই তোমার কি হয়েছে বলো তো? মন খারাপ? তেমন কিছু না ভাবি। মিতালি আর বেশ শিখ হাঁটল না, চলে গেল। গিয়ে পাঠালো পাভেলকে। পাভেলের ডাক শুনে প্রিয়ন্তী দ্রুত এসে দরজা খুলল। বোনের ফ্যাকাশে মুখটা পরখ করে পাভেল বলল সোজা সাপটা। কি হয়েছে? নরম গলায় জিজ্ঞেস করলো পাভেল। প্রিয়ন্তী দ্রুত মুখ ঘুরিয়ে নিল, পলক ঝাপটে বলল, কই কিছু না তো ভাইয়া, এমনি। আমার কাছে কিছু লুকানোর চেষ্টা করিস না প্রিয়। ভাইকে বল কি হয়েছে। কথাটা শুনতেই বাঁধ ভাঙল প্রিয়ন্তীর ধৈর্যের। গিয়ে বসলো বিছানার ধারে। অনেকটা সময় চুপ করে আগতা বলে উঠল, আমার ফোনটা পানিতে পড়ে গেছে ভাইয়া, অন হচ্ছে না। এরপর পুরো ঘটনাটা বলল। তবে তাসধীরের কথা এড়িয়ে গেল, শুধু বলল হাত ফসকে পানিতে পড়ে গেছে। পাভেল কয়েক সেকেন্ড চুপ করে শুনল সবটা। তারপর এক পলক বোনের দিকে তাকিয়ে হালকা হাসলো। আরে বোকা মেয়ে, এই জন্য এত কাঁদতে হয় নাকি? ফোন নষ্ট হলে আবার কিনে দেব। প্রিয়ন্তী মাথা নিচু করে বলল, তুমি তো জানো এটা তোমার দেওয়া প্রথম গিফট ছিল, আমার কাছে খুব স্পেশাল ছিল। পাভেল মুখটা নরম করে বোনের মাথায় আলতো করে হাত রাখতে রাখতে বলল, হ্যাঁ জানি, আর এবারও আমি কিনে দেব, সেটাও স্পেশাল হবে। আমার বোনের কাছে আমার দেওয়া প্রতিটা জিনিসই স্পেশাল হবে, এটাই তো চাই। কথাটা শুনে প্রিয়ন্তীর চোখ আবার ভিজে উঠল। পাভেল উঠে দাঁড়িয়ে বলল, এখন খেতে হয় কেমন? আমরা নিচে অপেক্ষা করছি। নিচ থেকে সবাই মিলে উঠল হাসিবের গাড়িতে। সামনে হাসিব ড্রাইভ করছে, পাশে বসেছে তাজধীর, পেছনের সিটে মিতালি, প্রিয়ন্তী আর পাভেল। গাড়ির ভেতরে হালকা গল্প চললেও আজ প্রিয়ন্তী একদম চুপচাপ। জানালার বাইরে তাকিয়ে আছে নিষ্প্রাণ হয়ে। হাসিব রিয়ার ভিউ মিররে একবার তাকিয়ে বুঝতে পারল মেয়েটার মন এখনো ভারী। ঠিক তখনই পাভেল সামনে ঝুঁকে বলল, ভাই, একটা ভালো মোবাইল শোরুমের সামনে গাড়িটা একটু থামাবেন? হাসিব একটু অবাক হলেও কিছু বলল না। কয়েক মিনিট পর শহরের এক বড় মোবাইল শোরুমের সামনে গাড়ি পার্ক করলো। নিয়ন আলো ঝলমল করছে দোকানটা। পাভেল নেমে মিতালিকে ইশারা করলো, তারপর প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল। চল। প্রিয়ন্তী অবাক হয়ে বলল, না ভাইয়া, থাক, লাগবে না। চল বলছি। ভেতরে ঢুকতেই প্রিয়ন্তী বুঝে গেল আসল ব্যাপারটা। সে সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না ভাইয়া, লাগবে না, পরে দেখা যাবে। পাভেল হালকা হেসে বলল। পরে না, এখনই। পাশ থেকে হাসিব মজা করে বলল, আরে ভাই, এত তাড়াহুড়ো কেন? ডিনার শেষেও তো আসা যেত। পাভেল নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বলল, আমার বোনটা একটু আলাদা, ওর পছন্দের জিনিস অতি যত্নের, কিছুই নষ্ট হলে ওর গলা দিয়ে খাবার নামে না। কথাটা শুনে প্রিয়ন্তী মাথা নিচু করে ফেলল। শোরুমের স্টাফ একের পর এক ফোন দেখাতে লাগলো। প্রিয়ন্তী প্রথমে না চাইতেও ধীরে ধীরে কয়েকটা মডেল হাতে নিল। আলোয় ঝলমল করা ডিসপ্লে, ক্যামেরা, রং সব দেখে শেষ পর্যন্ত তার চোখ গিয়ে থামলো একটাতে। স্টাফ বলল, এটা স্যামসাং গ্যালাক্সি S24 ম্যাডাম, লেটেস্ট সিরিজের মধ্যে খুব জনপ্রিয়। ক্যামেরা অসাধারণ আর ডিজাইনটা অনেক স্লিম, মেয়েদের হাতে খুব এলিগেন্ট লাগে। প্রিয়ন্তী ফোনটা হাতে নিয়ে চুপ করে রইল। আর রংটা নরম, ধরতেও হালকা। আর নিতে আগ্রহী হলেও দাম শুনে সরে যেতে চাইল। প্রায় 70,000 টাকার কাছাকাছি। বাবা, এত দাম! না ভাইয়া, এটা অনেক দামি, লাগবে না। তুই শুধু বল ভালো লেগেছে। প্রিয়ন্তী খুব আস্তে মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু তাহলে এটিই নিব, ফাইনাল। বিল কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে পাভেল ওয়ালেট বের করলো। ঠিক তখনই পেছন থেকে একটা কার্ড এগিয়ে ধরলো কেউ। শান্ত গলায় বলল, এটা দিয়ে দিন। পাভেল অবাক হয়ে তাকালো। তাজধীরকে কার্ড বাড়িয়ে রাখতে দেখে কপাল টান টান করে বলল। আরে ভাই, আপনি কেন দিবেন? বিনিময়ে শুনতে পেল সহজ সরল গলার স্বীকারোক্তি। ফোনটা আমার জন্যই পড়েছে পাভেল, আমি না গেলে হয়তো এমনটা হতো না, তাই এটা আমাকেই দিতে দাও। অতিরিক্ত বিস্ময়ে মানুষ যেমন কিছুক্ষণের জন্য কিংকর্ত বিমূঢ় হয়ে পড়ে, লোপ পায় বিবেক বুদ্ধি। হাসিবের অবস্থাটাও হচ্ছে সেই রকম। বিস্ময়ে বেচারার চোখ দুটো এতটাই বড় হয়ে উঠেছে যে মনে হচ্ছে আর একটু হলেই কোটর ছেড়ে বেরিয়ে আসবে। যে মানুষটার পকেট থেকে 1 টাকা সহজে বেরোয় না, সেই মানুষ আজ স্বেচ্ছায় 70,000 টাকার বিল মিটিয়ে দিচ্ছে। ঘটনাটা তার কাছে প্রায় অবিশ্বাস্য যে। তাজধীর আদতে কৃপণ নয়, কিন্তু ভীষণ হিসেবে গুত্রের মানুষ সে। অযথা খরচ সে করে না। বন্ধুরা অন্তত তাকে কখনোই অপচয় করতে দেখেনি।
তাই আজকের এই দৃশ্য আসিফের কাছে অলৌকিকের কম কিছু নয়। বিলিং মেশিনে কার্ড সোয়াইপ হলো, রসিদ বেরিয়ে এলো। তালছির নির্বিকার ভঙ্গিতে স্লিপে সাইন করলো। পাশে দাঁড়িয়ে প্রেমতি নিঃশব্দে সব দেখছে। নতুন ফোনের বাক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও পাভেলের পেছনের দিকে। তালছির পেছন সাইডটুকুই দেখা যাচ্ছে তাতে। লোকটা কি রেগে মেগে বিল পে করছে নাকি? একবার মন চাইলো লোকটার চেহারাটা পরখ করার, তবে হলো না। পাভেলের কাছ থেকে জোরাজুরি করে এক প্রকার বিল পে করলো তাজধীর। কাজ শেষ হতেই পাভেল মিতালি আর প্রিন্তিকে নিয়ে বেরিয়ে এলো শোরুম ছেড়ে। ওদিকে ঠিক এই মুহূর্তটারই অপেক্ষা করছিল হাসিব। শোরুম থেকে বেরোতে অধৈর্য হাসিব এক হাতে তাজধীরের কোনোই চেপে ধরলো শক্ত করে। এরপর কানের কাছে ঝুঁকে ফুসফুস করে বলে উঠল, কিরে ভাই, ব্যাপার স্যাপার কি? যেমন তো দেখলাম না আমাদের একটা সুতা কিনে দিতে, আর সেখানে সোজা 70,000 ভাবা যায়। এই অধমকে তো একটা সুতাও কিনে দিলি না কোনো দিন। তাজধীর প্রথমে নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো বন্ধুর দিকে। হাসিব খুব আগ্রহ নিয়ে কথাটা বলে থেমেছে তখন। হঠাৎই হাসিবের হাত চেপে ধরল তাজধীর। বলল, চলো। কোথায়? উত্তরের অপেক্ষা না করেই ওকে প্রায় টেনে টেনে নিয়ে গেল রাস্তার পাশের একটি ছোট দোকানের সামনে। দোকানটা সেলাইয়ের সামগ্রীর, নানা রঙের সুতা, বোতাম, ফিতা সাজানো কাচের তাক জুড়ে। দোকানদারের দিকে তাকিয়ে তাজধীর শান্ত গলায় বলল, আপনার দোকানের সবচেয়ে এক্সপেন্সিভ সুতো কোনটা, ওটা দেখান। হাসিব হতভম্ব, মুখ হা হয়ে গেছে প্রায়। ওর বন্ধু করছেটা কি? দোকানদারও কিছুটা বিস্মিত হলো যেন তাতে। তার থেকে যত্ন করে একটি ছোট প্যাকেট নামালো। বলল, এই যে স্যার, এটা সবচেয়ে দামি। তাজধীর আঙ্গুলের ইশারায় হাসিবের দিকে দেখিয়ে বলল। ওকে দিন। হাসিব যেন বোঝার ক্ষমতায় হারিয়ে ফেলছে। দোকানদারের বাড়িয়ে দেওয়া সুতার প্যাকেটটা বিস্ময়ে মুখ হা করে নিল হাতে। ভেবেচাকা খাওয়ার মতো করে মুখটা এইটুকুন হয়ে এলো ওর। তাজধীর জিজ্ঞেস করলো, কত? দোকানদার দাম বলতে তাজধীর বিনা বাক্য ব্যয় মানিব্যাগ থেকে টাকা বের করে বিল মেটালো। তারপর হাঁটা শুরু করতে করতে বন্ধুর হা করে থাকা মুখটার দিকে তাকিয়ে উৎসুক স্বরে বলল, একটাই বন্ধু তুই আমার, তোর কোনো ইচ্ছা আজ পর্যন্ত অপূর্ণ রেখেছি বল? নে, এটাও পূরণ করে দিলাম। দোকানের সবচেয়ে দামি সুতাটাই কিন্তু কিনে দিয়েছি তোকে। এইবার অ্যাটলিস্ট এই লেম এক্সকিউজ দিস না আর। কথা শেষ করে নিজের মনের সামনে এগোলো তাজধীর। হাতে সোনালি রঙা সুতোটা শক্ত করে চেপে ধরে ভোতা মুখে দাঁড়িয়ে রইল হাসিব। পরপর কিছু একটা মনে করতে অবুঝের মতো মাথা চুলকালো। ব্যাপারটা কি হলো? সে কি সুতার কথা বলেছে নাকি? ওটা তো কথার কথা। এই বান্দার সঙ্গে কোনোদিন কিছুতে পেরে উঠতে পারেনি, আর পারবেও না। হাল ছাড়লো বেচারা হাসিব। শহরের ভিড় ঠেলে ওদের গাড়িটা এগিয়ে গেল গন্তব্যের দিকে। সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্ট। রাত বাড়লেও জায়গাটার সামনে মানুষের ঢল যেন কমার নাম নেই। আলোয় ঝলমলে সাইনবোর্ড, নিচতলায় অপেক্ষমান মানুষের লম্বা লাইন। মেজর থেকে ভেসে আসা গরুর মাংস আর ভুনার ঘ্রাণ, সব মিলিয়ে একেবারে উৎসবের আমেজ। 5 ভাই রেস্টুরেন্টটা মূলত তাদের ঐতিহ্যবাহী গরুর মাংস, কালো ভুনা, নেহারি আর দেশি ভর্তার জন্য বিখ্যাত। বহু বছর ধরে স্থানীয়দের পাশাপাশি বাইরের পর্যটকদের কাছেও এটি যেন এক আবেগের নাম। সিলেটে গেলে 5 ভাইতে খেতেই হবে, এমন অলিখিত নিয়ম প্রায় সবারই কম বেশি জানা। নিচতলায় পা রাখতেই গরম ভাতের ধোঁয়া আর মশলার ঝাঁঝালো সুবাস নাকে এসে লাগলো। টেবিল ফাঁকা হওয়ার অপেক্ষায় মানুষ দাঁড়িয়ে আছে সেখানে। কেউ বা প্লেট হাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ওয়েটারদের ব্যস্ত দৌড়ঝাঁপ লেগে আছে। এলোমেলো অস্থির হয়ে ছোটাছুটি করছে সকলে। ভিড় দেখে হাসিব বলল, নিচে বসা মুশকিল হবে, চল দোতলায় দেখি। এরপর সিঁড়ি বেয়ে উপরে উঠল তারা। কিন্তু সেখানে গিয়ে দেখে পরিস্থিতি প্রায় একই। টেবিলগুলোতে গিজগিজ করছে মানুষে। মিতালি চারপাশ দেখে বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, আমাদের গ্রামের ফ্রিতে বিয়ে বাড়ির অনুষ্ঠানও তো এত ভিড় হয় না ভাই। পাভেল হেসে ফেলল। প্রিয়ন্তীও অবাক চোখে চারপাশ দেখছে। হাসিব গর্ব মিশ্রিত হাসি হেসে বলল, মিতালি, এটা কিন্তু সিলেটের আবেগ। এখানে শুক্রবার শনিবার তো জায়গা পাওয়া মানেই লটারি জেতা। লোকেশন তো দূর দূরান্ত থেকে আসে শুধু এই গরুর মাংস খাওয়ার জন্য। আর টুরিস্ট সিজনে তো কথাই নাই। সবাই ভাবে 5 ভাইতে না খাইলে
টিপটাই নাকি কমপ্লিট না। পাভেল পাশে দাঁড়িয়ে মুচকি হেসে যোগ করলো, মানে এখানে খাওয়া একটা স্ট্যাটাস ইস্যু। হাসিব কাজ ঝাঁকালো। স্ট্যাটাস না ভাই, স্বাদ। একবার খাইলে তারপর বুঝবেন। ঠিক তখনই এক ওয়েটার এসে জানালো একটু অপেক্ষা করলে টেবিল খালি হবে। সবাই এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। দোতলার করিডোরে দাঁড়িয়ে থাকতে থাকতে তাসথিরের ধৈর্য ক্রমেই ফুরিয়ে এসেছে। চারপাশে গিজগিজ করছে মানুষজনে। টেবিল ফাঁকা হওয়ার কোনো লক্ষ্য নেই। একসময় সে গম্ভীর মুখে ওয়েটারের দিকে তাকিয়ে বলল, ভিআইপি কোনো সিট নেই এখানে? ওয়েটার অপ্রস্তুত ভঙ্গিতে মাথা নাড়ল, সঙ্গে সঙ্গে জানালো, না স্যার, আজকে খুব রাশ, রিজার্ভেশনও ফুল। তাসথির সংক্ষিপ্তভাবে বলেই চুপ করেই দাঁড়িয়ে রইল। অস্বস্তিতে কপাল কুঁচকে আসছে তার। প্রথমত এরকম জনবহুল জায়গায় নিজেকে কিছুটা আনকমফোর্টেবল ফিল করে সে। নেহাত পরিবার নিয়ে এসেছে বলে, না হলে এখানে ভুলেও পা মারাতো না সে। ওদের থেকে সামান্য দূরের এক টেবিলে বসে থাকা কয়েকজন পুলিশের দৃষ্টি আচমকা পড়ল সেদিকে। ওদের মাঝখানে বসা ব্যক্তিটি কপাল টান টান করে তাকালো অমনি। কাঁধে স্টার লাগানো চকচকে ইউনিফর্ম। লোকটার চোখ স্থির হয়ে রইল কিছুক্ষণের জন্য তাসথিরের উপরে। পরের মুহূর্তে চেয়ারের হাতল ঠেলে উঠে দাঁড়ালেন সেই ভদ্রলোক। কপাল টান টান করে এগিয়ে এলেও সম্মুখে। কাকে দেখছেন তিনি? বর্তমান নেভির লেফটেন্যান্ট কমান্ডার তাসথির সিদ্দিক আজান এখানে সাধারণ অতিথির মতো দাঁড়িয়ে আছেন। অবিশ্বাস্য ব্যাপার। দ্রুত এগিয়ে এলেন তিনি। এসে সোজা হয়ে দাঁড়ালেন ওদের সামনে। সম্মানসূচক ভঙ্গিতে বললেন, আরে ছোট ভাই, তুমি এখানে কখন এলে? আমাদের শহরে এলে অত একবারও জানাইলে না কেন? চারপাশের পুলিশ সদস্যরাও উঠে দাঁড়িয়ে স্যালুট জানালো সঙ্গে সঙ্গে। তাসথিরের মুখভঙ্গি তখন কঠোর সংযত। সামান্য মাথা নেড়ে অভ্যস্ত ভঙ্গিতে উত্তর দিল সে। রিল্যাক্স ভাই, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে এসেছি হুট করেই, তাই বলা হয়নি আর কি। এএসপি নুরুজ্জামান বললেন, তাই বলে এভাবে হুট করে কাউকে কিছু না জানিয়ে চলে আসাটা কিন্তু ঠিক হয়নি তোমার। আর দাঁড়িয়ে আছো কেন? এসো, আমাদের সঙ্গে বসবে। তাসথির প্রথমেই না করতে চাইলেও অফিসারের আন্তরিক অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলো। তাদের টেবিলের এক পাশ খালি করে দেওয়া হলো দ্রুত। ওদিকে মিতালি, পাভেল, হাসিব সবাই একটু হতবাক। বিশেষ করে হাসিবের মুখের 12টা বেজে আছে কোনো এক কারণে। এতক্ষণ বন্ধুর আড়ালে চুপটি ঘেরে দাঁড়িয়েছিল। ওখানে গিয়ে বসে পড়ার আগেই তাসথির সংক্ষেপে বলল, ও মিতালি আমার ছোট বোন, আর ও পাভেল, মিতালির হাজব্যান্ড। কথা শেষ হওয়ার আগেই এসপির দৃষ্টি গিয়ে থামল সরাসরি প্রিয়ন্তীর উপর। মেয়েটি শান্ত মুখে দাঁড়িয়ে আছে তখনও। অফিসার হেসে বললেন, ও, আর এটা আমাদের ভাবি নাকি ছোট ভাই? ভাবি শব্দটা শুনতেই তারা করে চোখ তুলে তাকালো প্রিয়ন্তী। মেয়েটার বুকের ভেতর কেমন করে উঠল যেন আকস্মিক। অদ্ভুত এক অনুভূতি খেলল। তাসথির সঙ্গে সঙ্গেই সংযত গলায় বলল, ইউ আর মিস্টেকেন অফিসার, শি ইজ নট মাই ওয়াইফ। পাভেলের বোন ও। এসপি কিছুটা অপ্রস্তুত হয়ে হাসলেন, বললেন, ও, আই অ্যাম সো সরি, ভুল হয়ে গেছে। তুমি দাঁড়িয়ে আছো কেন বোন? বসো বসো। প্রিয়ন্তী মাথা নিচু রেখে বসলো মিতালির পাশে। পাভেল বসেছে তাসথিরের এক পাশে। এসপির মুখোমুখি হয়ে বসেছে তাসথির। হাসিব তখনও উল্টোমুখী হয়ে দাঁড়িয়ে। ভদ্রলোক এবার ডাকলেন হাসিবকে, বললেন, তুমি এখানে কি করছো? আবার কোন মেয়ের পিছন ঘুরতে ঘুরতে চলে এসেছো এখানে? এবার কিন্তু তোমার বাবা এসে রিকোয়েস্ট করলেও ছাড়বো না বলে দিচ্ছি। হাসিব বুঝলো খচ্চরটা ওকে চিনে ফেলেছে ঠিকই। শালার এইগুলোর চোখ বলতেই হবে। তাসথির ভ্রু কুচকে চাইতেই ভদ্রলোক বললেন, ডন্ট, সে এটা আমাদের সঙ্গে এসেছে। আপনি চিনেন ওকে? নিঃসন্দেহে খুব ভালো করেই। দুদিন পর পর একটা মামলা খেয়েই তো আমাদের এখানে এসে হাজির হয়। থানায় রাখা এর মামলার খাতা পুরালে 2 দিনে রান্না হয়ে যাবে। তাসথির খুব কৌতূহলী হলো যেন এবার। হাসিবকে সে স্কুল লাইফ থেকে চিনে। সে তো ওরকম ছেলে নয়। তাহলে অফিসারের কি কোনো ভুল হচ্ছে নাকি? বেশ সম্ভ্রান্ত পরিবারের ছেলে হাসিব। বাবা মায়ের আদরের দুলালো। পরিবারের লোকেরাও তো খুব নম্র ভদ্র। তার এসব ভাবনার মাঝেই ভদ্রলোক আবারও বলতে লাগলেন, মেয়েদের স্পেশাল মামলা আছে এর নামে। তারপর 2 দিন পর পর মাতাল হয়ে গাড়ি চালায়। লাইসেন্স তো বোধহয় গাড়ির লকারে তালা মেরে রেখে দিয়েছে একেবারে। যার তার উপরে গাড়ি উঠাইয়ে দেয়
আর এর বাপ এসে এসে সারিয়ে নিয়ে যায় এই হতচ্ছাড়াকে। বড় ভাই, এই সময় এত কিছু বলাটা কি খুবই জরুরি? এখানে কিন্তু আমি আপনার স্পেশাল গেস্ট এর স্পেশাল ফ্রেন্ড। এ সত্যি তোমার ফ্রেন্ড তাজদির? ভ্রু গুটিয়ে প্রশ্নোত্তক চোখে চেয়ে রইলেন ভদ্রলোক উত্তরের আশায়। তাজধীর বলল সোজা সাপটা। মনে তো হচ্ছে সেটাই। এর থেকে দূরে থেকো, এর বাতাসগুলো শরীরে লাগেও না। আমি ওয়ার্নিং করছি বিদায় আমার ছোট বোনের পিছনে লাগতেও সময় লাগায়নি এই ছেলের। আমার ভয় গেছে আপনার ওই টেরা বোনের পিছনেও লাগতে। মুখ সামলে কথা বলো বেয়াদব। হাসিব, তাজধীরের ধমকে চুপসে গেল বেচারা হাসিব। মনস্থির করল খাবারের। এসপির নির্দেশে মুহূর্তের মধ্যে ওয়েটাররা ব্যস্ত হয়ে উঠল। একে একে বড় বড় থালা সাজিয়ে দেওয়া হলো টেবিল জুড়ে। গরম ভাতের ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। পাশে ঘন ঝুলের গরুর কালাভুনা, যার উপর ভাগে ভাসছে ঝরঝরে তেল। সঙ্গে দেশি মুরগির রোস্ট, ডাল, লেবু, কাঁচামরিচের থালা আর 5 ভাইয়ের বিখ্যাত ভর্তার আয়োজন। বেগুন, আলু, শুটকি, টমেটো প্রতিটা আলাদা আলাদা বাটিতে। চারপাশের পুলিশ সদস্যরা তাজধীর বসতেই আবারও উঠে দাঁড়িয়ে সম্মান জানালো। তাজধীর শান্ত কণ্ঠে বলল, প্লিজ সিট ডাউন, নর্মাল থাকুন, আমরা এখানে অতিথি। খাবার পরিবেশন শুরু হলো। প্লেটে ভাত তুলে তাজধীর অল্প করে কালাভুনা নিল শুধু। খাওয়ার মাঝে মাঝে এসপির সঙ্গে কথা বলছে সামান্য হাত সামান্য নেড়ে। কোনো বিষয় ব্যাখ্যা করতে হয়তো ওদিকে খাবার খাওয়ার ফাঁকে প্রেমতে আর চোখে তাকিয়ে দেখছিল লোকটাকে। জলপাই রঙের পোলো টি শার্টে লোকটাকে আজ আলাদা লাগছে। হাতে পড়া ঘড়িটার ধাতব ফ্রেম আলোয় চকচক করছে। মুখের স্বাভাবিক গাম্ভীর্য, ভ্রু সামান্য কুঁচকে যাচ্ছে কথা বলার মাঝে মধ্যেই। একজন মানুষ এতটা পারফেক্ট কিভাবে হতে পারে? কিভাবে? ওর মাথায় আসে না। আর লোকটাকে এতটা সুদর্শন হতে হবে কেন? প্রিয়ন্তীর মনে প্রশ্ন জাগলো, এই মানুষটি কি একটু আগে রুফটপে ওর উপর বিরক্ত হয়েছিল? ও কি তখন সত্যি বেশি রিয়্যাক্ট করে ফেলেছিল? কথাগুলো মনে পড়তেই বুকের ভেতর কেমন হালকা অনুশোচনার ঝড় বইল। তারপর থেকে তো লোকটা ওর সঙ্গে কথা বলা তো দূর, তাকাচ্ছে না অব্দি। এই নির্লিপ্ততায় কি তবে অভিমান, নাকি কেবল পেশাদার দূরত্ব? প্রিয়ন্তী চামচে অল্প ভাত তুলে নিলেও খেতে পারছিল না ঠিক মতো। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল তাজধীরের দিকে। লোকটা কি ওর উপর সত্যি লেগে আছে? ও কি সরি বলবে লোকটাকে একবার, নাকি তাতে আবার পার দেখাবে বেশি? খাওয়া দাওয়ার পালা শেষ হলো বেশ সময় নিয়ে। একে একে সবাই নিচে নামলো। বাইরের শীতল বাতাস বইছে। রাস্তার লাইটের হলদে আলোয় চারপাশ ঝাপসা উজ্জ্বল। সামনে সারি করে দাঁড়িয়ে আছে পুলিশের জিপ গাড়ি। মিতালি, পাভেল, প্রিয়ন্তী আর হাসিব একটু দূরে দাঁড়িয়ে গল্প করছে। ঠিক তখনই এসপি নুরুলুজ্জামান গলা নামিয়ে ডাকলেন তাজধীরকে। তাজদির, একটু সাইডে আসো তো, তোমার সঙ্গে দু কথা ছিল। খানিক ইতস্ততায় গলায় ডাকলেন তিনি। তাজধীর সংযতভাবে মাথা নেড়ে এগিয়ে গেল। জিপের সামনে গিয়ে দাঁড়ালো দুজনে। নুরুলুজ্জামান গলা খাঁকড়ে দিলেন। আসলে বিষয়টা অফিসিয়ালি নয়, পার্সোনালই বলা চলে, তাই একটু অস্বস্তি হচ্ছে বলতে, কিভাবে যে বলি। তাজধীর শান্ত চোখে তাকালো, বলল, বলুন ভাই। অফিসার একটু আঁকুপাকু করলেন প্রথমে, এরপরে বললেন, তুমি তো আমার ছোট ভাইকে চেনো তাই না? জানো ও কেমন ছেলে। আসলে ওর জন্য পার্টি দেখছি কয়েকদিন যাবৎ। বলতে পারো পার্টি দেখতে দেখতে আমরা প্রায় টায়ার্ড হয়ে গেছি। পুরো সিলেট শহর তছনছ করে খুঁজে ফেলেছি, কিন্তু কোনো মেয়েই ওর পছন্দ হচ্ছে না। তিনি একটু থামলেন, তারপর নিচু স্বরে বললেন, বলছিলাম কি, তোমার বোনের যে ননদ মেয়েটা কিন্তু খুব মিষ্টি দেখতে। এই কথাটুকু শুনেই তাজধীরের চোখ অনিচ্ছায় সরে গেল দূরে দাঁড়িয়ে থাকা প্রিন্টের দিকে। মেয়েটা একটু আড়ালে দাঁড়িয়ে, পাকিস্তানি 3 পিসের ওড়নাটা 2 হাতে চেপে ধরে আছে। চুলগুলো খোলা, বাতাসে উঠছে আলতো করে। রাস্তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। এক মুহূর্তের জন্য তাজধীরের দৃষ্টি স্থির হয়ে রইল। নুরুজ্জামান আবার বললেন, ওই মেয়েটাকে আমি আমার ভাইয়ের জন্য পছন্দ করছি, এখন কি তুমি কি বলো? তাজধীর দৃষ্টি সরালো, গলার ধরন পাল্টালো ওর এবার। বলল, ও তো বাচ্চা, বাচ্চা একটা মেয়ে, ভার্সিটিতে পড়ে বললে তো। তবুও বয়স কম। দেখো, মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। যদি এখন নাও হয়, আবার তো কাবিন করে রাখা যায়, পরে সময় মতো তুলে নিয়ে আসবো। কথাটা শুনে তাজধীরের ভ্রু কুঁচকে গেল।
বলল অনিচ্ছায়। ওর ভাই বোধহয় রাজি হবে না। তুমি বললে হবে, তোমার কথা ওরা শুনবে। আমি সত্যি বলছি তাজদির, অনেক দিন ধরে খুঁজছি, এমন মেয়ে পাইনি। একটু দেখে শুনে কথা বলো না, তোমার উপর ভরসা আছে। কিছুক্ষণ নীরবতা চলল। ভদ্রলোকের রিকোয়েস্ট ফেলতে পারলেন না তাসদির। আশ্বস্ত করলেন। আচ্ছা, দেখি কি করা যায়। এখনই কিছু বলছি না, কথা বলে জানাবো। নুরুজ্জামানের মুখে স্বস্তির ছাপ ফুটে উঠল। বলল উচ্ছ্বসিত হয়ে। এইটুকুই চাইছিলাম, তুমি ভেবে দেখো। কাঁধে হাত রেখে আশ্বস্ত ভঙ্গিতে মাথা নেড়ে তিনি জিপে উঠে বসলেন। করলেন গাড়ি স্টার্ট। লাল নীল আলো একবার ঝলসে উঠল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল রাস্তার মোড়ে। জিপটা চোখের আড়াল হতেই আসিফ হাফ ছেড়ে দৌড়ে এলো বন্ধুর কাছে। তাজদিরের কাঁধে ঝুঁকে ফিস করে বলল, কি বলে গেল শালাই? মুখের ভাষা ঠিক কর আগে। হাসিব মুখ বাঁকালো, বলল, আরে বাদ দে, শালা একটা চিজ। আমার বাপের কাছ থেকে মাসে মাসে মোটা অঙ্কের টাকা যায় ওর পকেটে, তারপরও আমাকে দেখলেই নাস্তানাবুদ করে ছাড়ে। হাসিব ফোন বের করে ড্রাইভারকে কল দিয়ে বলল, গাড়িটা সামনে আনো। হ্যাঁ, আমরা নিচেই আছি। এমন সময় মিতালি মুখ কুচকে বলল, উফ, বোধহয় বেশি খেয়ে ফেলেছি। আমার কেমন বমি বমি লাগছে, অস্বস্তি হচ্ছে। একটু পানি খেলে হয়তো ভালো লাগবে। হাসিব সঙ্গে সঙ্গে জানালো, চলো চলো, ওইদিকে মশলা পানির দোকান আছে, আমরাও খেতে ইচ্ছা করছে। পাঁচ ভাইয়ের দোকানে খ্যাতি শুনেছ না? পাভেল বলল। চলো তাহলে গিয়ে নিয়ে আসি। হাসিব প্রিয়ন্তীর দিকে তাকালো, জানতে চাইলো। তুমি আসবে? প্রিয়ন্তী মাথা নেড়ে না বোঝালো। হতাশ চিত্তে ঘুরে দাঁড়ালো হাসিব। চলল দোকানে। তিনজন রাস্তার ওপারে চলে গেল। আর রাস্তায় এখন শুধু প্রিয়ন্তী আর তাজধির। বাতাস একটু জোরে বইছে তখন। প্রিয়ন্তীর ওড়না উড়ছে আলতো করে। দু হাতে চেপে ধরলো জর্জেটের কাপড়টা। একটু মুখ উঁচিয়ে তাকালো সামনে। লোকটা ওর থেকে সামান্য দূরেই দাঁড়িয়ে আছে। এই একটা সুযোগের অপেক্ষাতেই ছিল সে। লোকটা ওর সঙ্গে কথা বলছে না। রুফটপের ঘটনার পর থেকে যেন ইচ্ছে করেই দূরত্ব রেখেছে। লোকটার এহেন নির্লিপ্ততা ওকে অগ্রাহ্য করা কেন যেন অসহ্য লাগছে প্রিয়ন্তীর। সে কি সত্যি রেগে আছে? ওর কি সরি বলা উচিত? অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে বুকের ভেতর। কেন কষ্ট হচ্ছে তার উত্তরও ঠিক জানা নেই ওর। প্রিয়ন্তী মনে মনে ঠিক করলো লোকটার সঙ্গে কথা বলবে, সরি বলবে। ও ঠোঁট ভিজে একটু এগিয়ে দাঁড়ালো। কথা বলার জন্য মুখ খুলতে যাবে অমনি তাজধির এক পা এগিয়ে এলো, দাঁড়ালো খুব কাছে। এরপর কাঁধ নামিয়ে সামান্য ঝুঁকে হাসকি টোনে বলে থামলো, কি ব্যাপার মিস প্রিয়ন্তী? যেখানেই যাচ্ছেন সেখানেই দেখি আপনাকে। সবার চোখে ধরে যাচ্ছে, সরাসরি ঘরে তুলতে চাচ্ছে। বুঝলাম না সবাই ঘুরে ফিরে কেন আমার বাচ্চার মাটার দিকেই নজর দিচ্ছে। এই জুলুম সহ্য হয় বলুন? এ যে ঘোর অন্যায়। হোটেল নূরজাহান গ্র্যান্ড। রুমের মধ্যে অস্থির হয়ে পায়চারি করছে প্রিয়ন্তী। হাতে ধরা ওর ফোন। একটু আগে বান্ধবীর সঙ্গে মেসেজ আদান প্রদানে জানিয়েছে ওর বান্ধবী ওকে ভিডিও কল করবে, একটু অপেক্ষা করতে। এই মেয়েটা ওর কমফোর্ট জোন বলা চলে। কোনো কিছু হলেই এর সঙ্গে বিষয়টা শেয়ার না করা পর্যন্ত গলাতে খাবার নামে না ওর। মাথার ভেতর শুধু একটা নামই ঘুরপাক খাচ্ছে প্রিয়ন্তীর, তাজধির। লোকটার হুটহাট করে এরকম বলা কথাবার্তায় নিজে আশ্চর্য হয়ে পড়ে মাঝে মধ্যে। আসলে লোকটা আদৌ চায় কি? ওর সব ভাবনার মাঝেই ফোনটা কেঁপে উঠল ভাইব্রেট হয়ে। ভিডিও কল এসেছে। সঙ্গে সঙ্গে রিসিভ করে সামনে তুলে ধরলো ফোনটা। মুখের উপর ফেস মাস্ক বসিয়ে শশা কামড়াচ্ছে শ্রেয়া। অমনি চাবানো থামিয়ে আচমকায় ওকে কটাক্ষ করে বলে উঠল, হ্যালো, তো মিস প্রিয়ন্তী, কি খবর আপনার? হঠাৎ এত জরুরি তলব? প্রিয়ন্তী মুখ বাঁকালো। ঝাড় বুঝলো মেয়েটা ওর সঙ্গে মজা নিতে সুযোগ হাতছাড়া করছে না। ধমকে উঠে বলল তাই। চুপ কর তো। শ্রেয়া চোখ মুখ কুচকে একটা অট্ট হাসি দিয়ে বলল, ওমা কেন? আমার মুখ থেকে শুনলে বুঝি ভালো লাগে না? তা কোথায় তোর কমান্ডার সাহেব? প্রিয়ন্তী ভান করলো স্বাভাবিক থাকার। বলল ভাবে, সেটা আমি কিভাবে বলবো? উনি কি আমার সঙ্গে আমার রুমে থাকে নাকি? আজীব। শ্রেয়া নাটকীয় ভঙ্গিতে বলল, থাকতেই পারে। শ্রেয়া, না মানে এখন থাকে না, তবে দুদিন পর তো থাকতেই পারে, তাই না?
প্রিয়ন্তীর গাল দুটো কেমন যেন ফুলে ফেঁপে উঠল, লাল হলো লজ্জায়, লাজুকা ভাঁজ ফুরে পড়ল মুখটায়। ইস, কি লজ্জায় না পাচ্ছে মেয়েটা। একদম মিথ্যা বলবি না। মিথ্যা আমি না, তুই বলছিস। এখন কি হয়েছে সেটা বল। প্রিয়ন্তী চমকে উঠল, আয়নায় নিজের মুখের দিকে তাকালো। সত্যি কি ও লজ্জা পাচ্ছে তাহলে? শ্রেয়া মুচকে হেসে আবারও বলল। কি রে বল, কি হয়েছে? প্রিয়ন্তী একটু থামলো, তারপর বিছানায় বসলো। কি বলল? আজকে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। বল। প্রিয়ন্তী পুরো ঘটনা খুলে বলল। ফোন পড়ে যাওয়া থেকে শুরু করে তাজধীরের ফোন কিনে দেয়া, রেস্টুরেন্ট এসপি ভাবে শব্দটা পরে বাইরে দাঁড়িয়ে তাজধীরের ফিসফিস কথা বলাটুকু সবটুকু বলেই থেমেছেও। শ্রেয়াও মন দিয়ে শুনছিল সবটা। তারপর হঠাৎ বলল। তুই লোকটাকে পছন্দ করিস? প্রশ্নটা যেন সরাসরি সে ধাক্কা মারল মেয়েটার নাজুক অন্তঃকরণে। না। খুব দ্রুত বলে থামলো প্রিয়ন্তী। এত তাড়াতাড়ি উত্তর দিলি কেন? কারণ না মানে। শ্রেয়া ঠোঁট কামড়ালো, বলল। তুই না করছিলি উপরে উপরে, কিন্তু তোর চোখ তো বলছে অন্য কথা। আমি এখনো শিওর না উনি আমাকে পছন্দ করেন কিনা। শ্রেয়া আর ওনার মতো এমন একজন ব্যক্তিত্ববান মানুষ আমাকে কেন পছন্দ করতে হবে? শ্রেয়া হেসে উঠল, বলল। ও মাই গড, তুই সিরিয়াসলি এটা ভাবছিস? ভাববো না? উনি কত বড় একজন অফিসার দেখেছিস? কত শত মেয়ে লাইন ধরে পড়ে আছে কে জানে। শোন গাধি, উনি যদি তোকে পছন্দ না করতো তাহলে এভাবে রিয়েক্ট করতো, তোর দিকে এভাবে খেয়াল রাখতো, এভাবে বারবার নিজের মনে করে কথা বলতো? প্রিয়ন্তী চুপ করে শুনল শুধু। শ্রেয়া আবারও বলল। আর 70,000 টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে তোকে, এটা কি এমনি এমনি? ওটা হয়তো রিমোর্স থেকে করেছে। হ্যাঁ হ্যাঁ, খুবই রিমোটস ফিল করছে সে। ভাগ্যিস আমাদের এরকম রিমোটস ফিল করা একটা কমান্ডার সাহেব থাকতো। ইস, কপাল কপাল, সবই কপাল, বুঝেছিস? কিন্তু আমি যে ওনার সঙ্গে খুব বাজে ব্যবহার করে ফেলেছি সেদিন রুফটপে, হয়তো তাই উনি দূরে থাকছেন। শ্রেয়া এবার গম্ভীর হলো, বদলালো ওর মুখভঙ্গি। দেখ বোন, পুরুষ মানুষগুলো এমনই, সহজে কিন্তু ওরা হার্ট হয় না। তবে একবার যদি ব্যাটাগো ইগোতে গিয়ে কোনো কথা লাগে তাহলে ধরে নে সব শেষ। প্রিয়ন্তী উৎসুক হয়ে জানতে চাইল। তো এখন কি করব? ম্যানেজ করতে হয় ম্যাডাম। শোন, কালকে বের হবি সুন্দর করে রেডি হয়ে, একদম পরিপাটি হয়ে, চোখে চোখ রেখে কথা বলবে। এখন এসবও তোকে আমার শিখিয়ে দিতে হবে? প্রিয়ন্তী ছিঁড়ে বলল। আমি ভয় পাই। কিসের? যদি আমি বেশি ভাবি আর উনি কিছুই না করেন। শ্রেয়া নরম গলায় বলল। ঝুঁকি না নিলে ভালোবাসা হয় না, ভালো থাকাও হয় না। আর শোন, যে পুরুষ কথায় কথায় তোকে নিজের আমার বাচ্চার মা বলে দাবি করে, সে কিছু না কিছু ভাবেই। প্রিয়ন্তী বিছানায় শুয়ে পড়ল, ফোনটা মুখের উপর ধরে রেখেছে, বলল। আমি কি সত্যি ওনাকে পছন্দ করি? পছন্দ নয় গাধি, ভালোবেসে ফেলেছিস, শুধু স্বীকার করছিস না, এই যা। নীরবতা নেমে এলো কয়েক সেকেন্ড। প্রিয়ন্তীর মনে ভেসে উঠল তাজধীরের চোখ, তার গম্ভীর মুখ, লোকটার কথা বলার ধরন, স্টাইল, চালচলন, সব কেমন যেন ঘুর লাগানো। আর সব থেকে বেশি ঘুর লাগানো নাকের উপরে থাকা সেই কাটা দাগটা। এরপর ওদের মধ্যে আরও টুকটাক কিছু কথাবার্তা চলল। কথা শেষে ফোন রেখে উঠে দাঁড়ালো প্রিয়ন্তী, গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। ওর পেছনের ব্যালকনিটা তাজধীরের মনে মনে ভাবলো হয়তো এক পলক দেখতে পাবে। তবে হতাশ হলো যখন দেখলো ব্যালকনির দরজা বন্ধ। একটু ঝুঁকে উঁকি ঝুঁকি মারল প্রিয়ন্তী। রুমে লাইটটা অফ করা দেখতে পেয়ে উদাস চিত্তে ঘরের ভেতরে হাঁটা ধরল পুনরায়। আজ রাতটায় আর সহজে ঘুম আসবে না ওর, কারণ ওর হৃদয়ে প্রথমবারের মতো একটা নাম স্থায়ী ঠিকানা বানাতে শুরু করেছে যে। জাফলং যাওয়ার উদ্দেশ্যে আজ ভোরবেলায় ঘুম থেকে উঠেছে সকলে। প্রিয়ন্তীর গভীর ঘুম ভাঙার নয়, তাই পাভেল আগে ভাগে সে উঠে দিয়ে গেছে বোনকে। ঘুমো ঘুমো চোখে, ঢুলমুলু পায়ে, কোনো রকমের ফ্রেশ হয়ে সি ব্লু কালারের একটা পাকিস্তানি সিম্পল কাজের লং থ্রি পিস জড়িয়েছে গায়ে, সঙ্গে ম্যাচিং করা জুতো আর ঝুমকো পরেছে। ঝুমকোর প্রতি প্রিয়ন্তীর আলাদা একটা দুর্বলতা আছে বলা চলে। ড্রেসের সঙ্গে আগে ভাগে ম্যাচিং করে ঝুমকো কিনতে ভুলে না ও কখনোই। চুলগুলো ব্যাট দিয়ে পেছনে টেনে বেঁধেছে। এই সকালবেলা ওর চুল ছেড়ে রাখতে মন চাচ্ছে না মোটেও। রেডি হওয়া শেষে ওরা সবাই রেস্টুরেন্টে সে বাইরে তাকালো। হাসিব নিজেও গাড়ি নিয়ে সে আগে থেকেই
অপেক্ষা করছে সেখানে। প্রিয়ন্তী, মিতালি আর পাভেলকে দেখে সে জিজ্ঞেস করলো। তাজদিন নামিনী। উত্তর করলো মিতালি। ভাইয়া আসছে? প্রিয়ন্তীকে ভ্যাদ করে পেছনে তাকালো হাসিব। দেখতে পেল তাসদিরকে, ওদিকে দৃষ্টি রেখে বলল। হাসিবের কথার সূত্রে পেছন ঘুরে তাকালো প্রিয়ন্তী। একেবারে চুম্বকের মতো আকৃষ্ট হলো যেন মেয়েটা এবার। হৃৎপিণ্ডটা লাফাতে লাগলো প্রবল ব্যাগে। হোয়াইট জিন্সের সঙ্গে স্কাই কালারের মধ্য সাদা সাদা দাগ কাটা শার্টটায় লুকটাকে মারাত্মক লাগছে দেখতে। হাতের কালো ঘড়িটা ঝলমল করছে একদম। শার্টের হাত দুটো ফোল্ড করে কোণে পর্যন্ত উঠে রেখেছে। বুকের কাছের দুটো বোতাম খোলা, চুলগুলো জেল দিয়ে পেছনে সুন্দরভাবে সেট করেছে। প্রিয়ন্তী অপলক তাকিয়ে রইল সেদিকেই। আশেপাশে লোকটা ছাড়া বাকি সব কিছুই যেন ঝাপসা আবছা। এদিকে পাভেল আর মিতালি গাড়ির ভেতরে উঠে বসেছে। তাজদির এসে প্রিয়ন্তীকে পেরিয়েই গিয়ে বসলো ড্রাইভিং সিটে। লোকটা প্রিয়ন্তীকে পাশ কাটিয়ে যেতে আচমকা একটা সফট টুনের মিষ্টি ঘ্রাণ এসে বাড়ি খেলো ওর নাকে। চোখ বুঝে শ্বাস টেনে টেনে সেই ঘ্রাণ নিল প্রিয়ন্তী। এরকম সফট ঘ্রাণের আগে কখনো পায়নি প্রিয়ন্তী। কেমন ঠান্ডা ঠান্ডা একটা অনুভব হচ্ছে যেন। গাড়িতে বসা মিতালি বার কয়েক ডেকেছে প্রিয়ন্তীকে, তবু মেয়েটার নড়চড় না দেখে পেছন থেকে প্রিয়ন্তীর ওড়না টেনে ধরল সে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।